প্রফেসর ইউনূস একটা ইফতার আয়োজন করছেন, সেই ইফতারে অ্যান্টোনিও গুতেরেস, প্রফেসর ইউনূস সবাই থাকবেন, একসাথে রোহিঙ্গাদের সাথে ইফতার করবেন। এটা একটা মানবিক মেসেজ তাদের সাথে, যে তোমাদের সাথে আমি সলিডারিটি প্রকাশ করা, এটা একটা খুব আর একটা হচ্ছে যে আপনারা জানেন যে রোহিঙ্গাদের কিন্তু যেই পরিমাণ সাহায্য আসার কথা, এটা কিন্তু ম্যাসিভলি ডিক্লাইন করছে। ইদানিং ধরেন অনেকগুলো সুপার পাওয়ার অনেক ক্ষেত্রে কমিয়েও দিয়েছে। তো এই রোহিঙ্গারা 10 লক্ষ 12 লক্ষ যারা বাংলাদেশে আছে, তাদের আমরা তো কতটুকু তাদের আমরা চাচ্ছি যে তাদের যে ফান্ড মোবিলাইজেশন সেটা আমরা করতে চাচ্ছি। তো সেটা আমরা ইউএন সেক্রেটারি জেনারেলের কাছে আমাদের আশা যে উনি এই বিষয়টা আরও ইন্টারন্যাশনালি বলবেন, বিকজ উনি তো এই বিষয়টা যাতে ওয়াকিবল, এটাই এই রোহিঙ্গা ক্রাইসিসটা যেন মানুষের মানে ইন্টারন্যাশনাল ক্রাইসিসগুলো, অনেকগুলো ক্রাইসিসের ভিড়ে যেন হারিয়ে না যায়। তো রোহিঙ্গার বোঝা সেই জায়গাগুলো রাখাইনে এখনো যুদ্ধাবস্থা আছে। সেখানেও একটা বড় রেবেল গ্রুপ আরাকান আর্মি ফাইট করছে মায়ানমার মিলিটারির সাথে, আর এই পুরো ফাইটের মাঝখানে পড়ে গেছে রোহিঙ্গা জনগোষ্ঠী। তো এই জায়গায় আপনি যুদ্ধাবস্থায় আমরা কিভাবে, এটা তো মানবিকও দেখায় না যে আমরা আশা করব যে রোহিঙ্গারা ওইখানে ফিরে যাবে। আমরা চাই রাখাইনে পিস অ্যান্ড স্টেবিলিটি ফিরে আসুক, মানুষের কমিউনিটি আর কমিউনিটির মধ্যে হৃদ্যতা বাড়ুক, এবং আমরা তখন ইন্টারন্যাশনাল যে আমরা ডিপ্লোম্যাটিক এফার্টটা নিচ্ছি, সেই এফার্টের ফলে ওইখানে এক ধরনের মানুষের মধ্যে যেই শান্তি যখন বিরাজ করবে, তখন আমরা এই রোহিঙ্গাকে ডিগনিফাইড একটা রিটার্ন আমরা এনশিওর করতে পারবো। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা অনেক সময় শঙ্কা প্রকাশ করে যে রোহিঙ্গা জনগোষ্ঠীরাই একসময় বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। এই বিষয়ে সরকার কতটা সজাগ রয়েছে? না, আমরা তো এগুলো রোহিঙ্গা ক্যাম্পগুলোকে আমরা ইন্টেন্সিভলি মনিটর করছি। আমরা তাদের মানবিক সাইডটাও যেমন দেখছি, সেরকম সিকিউরিটি ইস্যুগুলোও দেখছি। আমাদের তো এই বিষয়ে আমাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে। আমাদের বাংলাদেশের ট্রুপসরা বাইরে তো এগুলো ইউএন পিস কিপিং মিশন করে এসছেন, তো এই বিষয়ে আমাদের অভিজ্ঞতা আছে। আমরা সোফার আমরা এই জায়গাগুলো যতটুক মানবিকভাবে ট্যাকেল করা যায় আমরা এটা করছি। জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত সংগ্রহ করা হচ্ছে এবং নির্ধারিত সময়ে মাত্র 7টি রাজনৈতিক দল মতামত দিয়েছে। সময় চেয়েছে 16টি দল। আমরা যেমনটি জানি যে 34টি রাজনৈতিক দলের কাছে সুপারিশ পাঠানো হয়েছিল। রাজনৈতিক দলগুলো কি সুপারিশগুলো কিংবা প্রস্তাবগুলো খুব একটা আমলে নিচ্ছে না? না, আমার মনে হয় ওনারা নিচ্ছেন, ওনারা সিরিয়াসলি নিচ্ছেন, ওনারা চুলচেরা বিশ্লেষণ করছেন। কেন অনেকগুলো বড় তো 6টা মেজর আপনার সংস্কার, প্রত্যেকটা জিনিস চুলচেরা বিশ্লেষণ করতে হয়, কারণ এইটার উপর নির্ভর করবে বাংলাদেশের ফিউচারের কোর্স অফ অ্যাকশন, বাংলাদেশের ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে সেটা নির্ভর করবে। তো এই জন্য পার্টিগুলো সময় নিচ্ছেন, নিজেদের মধ্যে তারা ডিসকাশন করছেন, ডিবেট করছেন, ডায়ালগ করছেন, করে ওনারা ওইটার কোনো কোনো ক্ষেত্রে ওনারাও মতামত নিচ্ছেন, এক্সপার্টদের নিয়ে আমাদেরকে পাঠাচ্ছেন। অলরেডি কয়েকটা পার্টি পাঠিয়েছে, আমরা আশা করি এই বাকিরাও খুব দ্রুত পাঠাবেন। তবে এখানে তাড়াহুড়োর বিষয় না, কিন্তু আমরা চাই না যে কোনো জিনিস তাড়াহুড়ো করে একটা দিন, তারা তাদের মতো সময় নিয়ে সঠিকভাবে এবং খুব ইনডেপথ অ্যানালাইসিস করে আমাদেরকে জানান। এটা খুব, বিকজ আমরা তাদের এই রিপ্লাইটা আমাদের এই পুরো 18 কোটি মানুষের ভবিষ্যৎটাকে ডিকটেট করবে, কোথায় যাবে আমাদের ভবিষ্যৎটা। সুপারিশগুলো যেমনটি দেখেছে যে ছক আকারে এমসিকিউ আকারে পাঠানো হয়েছিল, যেখানে টিক চিহ্ন দিয়ে 120টি প্রশ্নের বিষয়ে জানতে চাওয়া হয়েছে। সুপারিশের বিষয়ে একমত, একমত নই ও আংশিকভাবে একমত, এই 3টি বিকল্প রাখা হয়েছে। কিন্তু আমরা যেমনটি জানি যে সংস্কার কমিশনের সুপারিশগুলো হাজারেরও অধিক সুপারিশ রয়েছে, সেখান থেকে কনসাইজ করে 120টি প্রশ্ন তৈরি করা। সেখানে কি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হয়েছিল? এখানে আলোচনার কোনো বিষয় না, মেইন জিনিসটা হচ্ছে যে আপনাদেরকে আমরা ইনভলভ করছি। আমরা ওদেরকে তো আমরা পাঠিয়ে দিয়েছি সমস্ত কিছু, আর ওদের কাছে প্রত্যেকেরই 6টা কমিশনেরই রিপোর্ট আছে। এই 6টা কমিশনের বেস করে এই কোশ্চেনগুলো এসছে, তো ইট কভারস এভরিথিং। তা আমাদের মনে হয় যে না, আমরা তো এই ধরনের কমপ্লেন তাদের কাছ থেকে পাইনি। আমরা মনে করি যে উই আর রাইট অন ট্র্যাক, এবং তারাও এটা নিয়ে সিরিয়াসলি এটা ডিল করছেন, তারা এটাকে খুব সিরিয়াসলি নিচ্ছেন। তারা নিজেদের মধ্যে আমরা জানি তারা প্রচুর কথাবার্তা বলছেন, এটার একটা বিষয়ের উত্তরটা কি হবে,
বাংলাদেশ কি ধরনের, এটা বাংলাদেশ কি বাই ক্যামেরাল পার্লামেন্ট নিবে না ইউনি ক্যামেরা নেবে, বাংলাদেশের প্রেসিডেন্টের এখন যে পাওয়ার আছে সেই পাওয়ারটা কি এই অবস্থায় থাকবে না আর বেশি থাকবে, বাংলাদেশ কি প্রেসিডেন্সিয়াল ফর্মের গভর্নমেন্টে যাবে নাকি বাংলাদেশ একটা পার্লামেন্টারি সিস্টেমে থাকবে, অনেকগুলো তো কোশ্চেন। প্লাস হচ্ছে আপনার জুডিশিয়ারিটা কেমন হবে, আমরা আমাদের চিফ জাস্টিসকে কিভাবে সিলেক্ট করব, বা আমাদের যখন এই 5 বছর পর পর যে ইলেকশনটা হয় সেই সময় আসলে কোন গভর্নমেন্ট কিভাবে এই গভর্নমেন্টে মানে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন নিশ্চিত করবে। এই যে এই কোশ্চেনগুলো এইতে তো অনেকগুলো বড়, আমরা 50 বছর হয়ে গেল আমরা কিভাবে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করব সেটাই আমরা এখন পর্যন্ত খুব ভালোভাবে ঠিক করতে পারিনি। আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে 3-4টা ইলেকশন আমরা ভালো করেছিলাম, কিন্তু দেখেন তারপরে কিন্তু এই কেয়ারটেকার গভর্নমেন্ট তো গলা টিপিয়ে মেরেছে পতিত স্বৈরাচার। তো সেই জায়গায় আমরা চাচ্ছি যে সবাই মিলে এই রিকমেন্ডেশনগুলো দেখবেন, রিফর্মগুলো দেখবেন এবং সিরিয়াসলি আপনারা আলোচনা করবেন নিজেদের মধ্যে নিয়ে আমাদেরকে আপনারা আপনাদের যেটা অবজারভেশন এবং আপনারা কি ভাবছেন প্রত্যেকটার বিষয়ে আপনারা জানাবেন। জাতীয় ঐকমত্য কমিশন যেমনটি জানিয়েছে 15ই জুলাইয়ের মধ্যে গুডউইল থাকে সবগুলোই সম্ভব, আর যদি গুডউইল না থাকে এক ধরনের বিটারনেস তৈরি হয় তাহলে অনেক কিছু ডিলে হয়ে যায়। তা আমরা এখন পর্যন্ত পার্টিগুলোর মধ্যে গুডউইল দেখছি, তাদের মধ্যে সংস্কারকে নেওয়ার অ্যাপেটাইট দেখছি এবং আমরা মনে করছি উই আর রাইট অন। সব সংস্কার তো তার ইনস্ট্যান্টলি হবে না, যেমন ধরেন একটা সংস্কার হচ্ছে যে আমাদের প্রসিকিউটোরিয়াল সার্ভিস, মানে আমরা এখন যে সরকার যে আইনি লড়াইগুলো লড়ে পুরো কান্ট্রি ওয়াইড, তার নিজস্ব পাবলিক প্রসিকিউটর আছে। এতদিন যেটা ছিল যে পলিটিক্যাল পার্টিগুলো তাদের লোকগুলোকে দিয়ে তাদের মতের লয়ারদেরকে দিয়ে প্রসিকিউশন সার্ভিস চালাতো, ফলে ওই কেসগুলোকে নিয়ে অনেক ডাউট হতো যে এটা আসলে তারা যে আইনটা লড়ছে সেটার অনেকটা রিফ্লেকশন হতো রুলিং পার্টির। তা ওই জায়গাটায় আমাদের যেই রিফর্মের যেই রিকমেন্ডেশনটা এসছে যে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট একটা প্রসিকিউশন সার্ভিস হবে, যেটা ধরেন ঢাকা ইউনিভার্সিটির থেকে ল পাশ করে আসলেন বা ক্রিমিনোলজি পাশ করে আসলেন, তারা এসে বিসিএস দিয়ে তারা প্রসিকিউশন একটা পাবলিক প্রসিকিউটর হবেন এবং এই লোকগুলোকে আমরা তাদের সক্ষমতা তৈরি করব। তো এই জিনিসটা তো একদিনে হবে না, ইট উইল টেক টাইম, অনেক বছরের বিষয়। ঠিক তেমনি আপনি ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিভ সার্ভিস, আপনি জানেন যে আসিয়া মারা গেল, তো ওর ইনভেস্টিগেশনটা করছে হলো পুলিশ। এখন অনেক ক্ষেত্রে হয় কি পুলিশের মধ্যে যে ইনভেস্টিগেশন অনেক সময় দুষ্টি চক্রে বা পলিটিক্যালি মোটিভেটেড হয়ে যায়, এই পলিটিক্যালি মোটিভেটেড যাতে না হয় সেই জন্য একটা রিফর্মের রিকমেন্ডেশন এসছে যে ইন্ডিপেন্ডেন্ট আপনার ইনভেস্টিগেটিভ সার্ভিস থাকবে। তো তারা পুলিশ দ্বারাও অতটা ওইভাবে তারা কারো দ্বারাই নিয়ন্ত্রিত হবে না, তারা তাদের মতো ইন্ডিপেন্ডেন্টলি একটা কেসগুলোকে পার্সিউ করবে। তো এই জিনিসগুলো বাংলাদেশের ন্যায় বিচারের জন্য এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। আমি কি ন্যায় বিচার ইনস্যুর করছি কিনা, আমার নামে আপনি 1000টা কেস দিলেন, আমি কি ন্যায় বিচার পাবো কিনা স্টেট থেকে, এটা তো একটা মৌলিক কোশ্চেন। তো এই জিনিসগুলো ইট উইল টেক টাইম, বাট এগুলো খুব ভাইটাল প্রশ্ন এবং ভাইটাল প্রশ্নগুলো নিয়ে পলিটিক্যাল পার্টিগুলো কাজ করছে, আমরা কাজ করছি। আমার মনে হয় যে আমরা এখনো দেখছি কৌশলীর তো কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে আওয়ামী লীগই বলুক ওরা কি চায়, ওদের মধ্যে থেকেও তো কোনো মানে স্পষ্ট কোনো দেখছি না। আর সত্যিকার অর্থে তারা তো মানে নিজেরাই দে লস্ট লেজিটিমেসি। আপনি 7টা মাস হয়ে গেল, ভয়ানক রকমের একটা গণহত্যা হয়েছে, ওরা কোনো ওদের মধ্যে রিমোর্স বা কিছু দেখেছেন? কিছু তো নাই। তো এখন আপনার যদি জনসম্পৃক্ততা নাই, আপনি নিজেই তো মৃত্যুর দিকে নিজের মতো করে নিজেকে মৃত্যুর দিকে নিয়েছেন, তো আরেকজনের তো আপনাকে জোর করে মৃত্যুর দিকে পাঠানোর কোনো দরকার নেই, আপনি নিজেই মারা যাচ্ছেন। তো সেই জায়গায় এই জন্য আমাদের কৌশলীর কোনো বিষয় না, আমাদের কথা হচ্ছে যে এটা বাংলাদেশের জনগণ এটা ডিসিশন নেবেন। বাংলাদেশের যারা পলিটিক্যাল পার্টি আছেন, যারা বাংলাদেশের জনগণকে রিপ্রেজেন্ট করেন, তারা এটা করবেন। বাট আমাদের তরফ থেকে একটা জিনিস স্পষ্ট, আওয়ামী লীগের তরফ থেকে যারা খুনে গুমে জড়িত ছিলেন, যারা একের পর এক ম্যাসাকারে জড়িত ছিলেন, প্রত্যেক